ভুলো কে জানো? ভুলো মানুষ নয়, ভুলো কুকুরও নয়। ভুলো মানে ভ্রান্তি, যা ভোলায়, মিথ্যে ভুলে ভোলায়। আমাদের দেশে বলে ভুলো এক রকমের ভূত। ব্রহ্মদৈত্য, মামদো, শাকচুন্নি, গোদানা, গলায় দড়ির মতো এক রকমের ভূত। নিশির নাম অনেকে জানে। ভুলো অনেকটা নিশির মতো, কিন্তু নিশি ডাকে ভোরবেলা কি মাঝরাতে। ভুলোর খেলা সবসময়, তবে ঠিক সন্ধ্যার পর থেকে একটু অন্ধকার হলে ভুলোর খেলা জমে ভালো। নিশি, ভূত বা পেত্নীর সঙ্গে মিলের অনেকটা। তফাৎ বলতে নিশি ডাকে ঘুমের মধ্যে, আর ভুলোর খেলা জাগ্রত মানুষের সঙ্গে। হয়তো কেউ সন্ধ্যাবেলা যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে, কি রাস্তা ধরে, ভাবছে কোনো বন্ধুর কথা, কি আপনজনের কথা। হঠাৎ একসময় সেই বন্ধু তার সামনে এসে দাঁড়ালো, বললে, এই যে রে। সে বললে, তুই? আরে তোর কথাই ভাবছিলাম যে। হ্যাঁ রে, তাই তো এলাম। এখন আয়, আয় আমার সঙ্গে। মানুষটার মনেও হবে না যে বন্ধু হঠাৎ কোত্থেকে এলো। হয়তো তখন আসল বন্ধু ১০-২০ মাইল কি ১০০ মাইল দূরে রয়েছে। সে কথাটা লোকটা জানে, তবুও তার মনে সেই প্রশ্ন জাগবেই না। ভুলোর মায়া, সে বিগলিত হয়ে যাবে তাকে দেখে, এবং মুহূর্তে মন্ত্রমুগ্ধের মতো তার পিছন পিছনে চলবে। ভুলও চলবে পথ ছেড়ে, অপথে বিপথে, খানাখন্দ, কাটা খোঁচা ভরা জায়গার উপর দিয়ে। মায়ায় ভোলা মানুষটার মনে সে কথা উঠবে না, জিজ্ঞাসাও করবে না, এদিক দিয়ে কোথায় চলেছিস ভাই। মনে তখন ঘোর লেগেছে তার, সে চলবে মুখ বন্ধ করে। তারপর মানুষটার দেহ হয়তো পাওয়া যাবে কোনো খানাখন্দের মধ্যে, নয়তোবা নদীর দহে, নয়তো কোনো উঁচু জায়গার নিচে একটা পাথরে মাথা ছেঁচে পড়ে থাকবে। লোকটা ভুলো ভূতের সঙ্গী হয়ে গেল এরপর থেকে। তার বাসা হলো যে জায়গায় সে মরেছে সেই জায়গায়, আর ভুলো ফিরে গেল আপন জায়গায়। রাত্রে দুজনে মাঠের মধ্যে খুঁজে বেড়াতে লাগবে আর কাকে সঙ্গী করা যায়। আর সঙ্গী করার মতো কাউকে না পেলে হয়তো রাত্রে মাঠের মধ্যে নাচতে গাইতে লাগবে। হ্যাঁ, ভুলো ভূতে লোককে ভুলিয়ে নিয়ে যাচ্ছে, এ আমি দেখেছি। আরে বাপ, সে কি কাণ্ড! ভুলোই ভুলিয়ে নিয়ে যাচ্ছে। অন্তত ১০০ লোক ভুলো লাগা লোকটাকে ধরবার জন্য ছুটছে, কিন্তু তাকে কিছুতেই ধরতে পারছে না। ভুলো দেখছে, লোকে দেখছে তার কাণ্ড, ছুটে আসছে ভুলোই লাগা লোকটিকে ধরে আটকানোর জন্য। লোকটা সোজা ছুটলে ধরে ফেলবে, সুতরাং ভুলো ভূত তখন এঁকে বেঁকে ছুটতে লাগালো। সোজা চলছে, হঠাৎ ডাইনে বেঁকলো, তারপর আবার বাঁয়ে, তারপর আবার বাঁয়ে, তারপর আবার ডাইনে, কখনো বা একেবারে উল্টো মুখে। আর তার পেছনে ভুলো লাগা মানুষটাও ঠিক সেই পথে তেমনই এঁকে বেঁকে ছুটতে লাগলো। ফলে যারা পেছন থেকে ধরতে আসছে, তারা কিছুতেই তাকে ধরতে পারছে না। অবশেষে ভুলো ভূত একটা গাছে মিলিয়ে গেল, কি সামনে নদী পড়লো, তার মধ্যে ডুবলো। পেছনে ভুলো লাগা লোকটাও গাছে ধাক্কা খেয়ে মরল, নয়তো নদীতে ভুলোর সঙ্গে ডুবলো। কখনো কখনো লোকে ধরে ফেলে, কিন্তু তাতেও বিপদ। লোকটা তখন সব ভুলে গেছে, মা বাপ স্ত্রী সব। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এ আমি নিজের চোখে দেখেছি। ভুলো লাগা লোকটাকে বহু কষ্টে ধরেছি, তারই কথা বলছি তোমাদের। এ একেবারে হুবহু সত্যি, আগাগোড়া বানানো নয়। সেই জন্য এই কাহিনীর মধ্যে যে আমি বলে লিখছি, সে আমি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বাড়ি লাভপুর। ঘটনাটা অনেক দিনের, বলি শোনো। ইংরাজি ১৯২৯ সাল। আমি তখন লাভপুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। সেকালে ইউনিয়ন বোর্ড ছিল, এখন উঠে গিয়ে পঞ্চায়েত হয়েছে। ৫-৭ কি ৯-১০খানা গ্রাম নিয়ে ইউনিয়ন বোর্ড। লোকের উপর ট্যাক্স বসিয়ে সেই ট্যাক্স আদায় করে চৌকিদারদের মাইনে দেওয়া, আর যা বাড়তি থাকে তা থেকে কিছু গ্রাম্য রাস্তাঘাট, কিছু পানীয় জলের জন্য কুয়ো। আর দেশে তখন প্রচণ্ড ম্যালেরিয়া, তার জন্য সরকারের কাছ থেকে পাওয়া সিনকোনা ট্যাবলেট বিতরণ করে। ডোবায় কেরোসিন দেয় মশার ডিম মারবার জন্য। তখন আমি সাহিত্যিক নই, তখন দেশের কাজ করি, কংগ্রেস করি। বাসনা দেশের সেবা করব, দেশ স্বাধীন করব। তার সুবিধার জন্য ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হয়েছি। কিছু কাজ তো করা যায় এ থেকে। আমার বয়স তখন ৩১ বছর।
রাস্তাঘাট করাই, তার সঙ্গে এই ম্যালেরিয়া নিবারণের কাজটা নিয়েছি। মশা মারতে হবে। অ্যানোফিলিস মশা দূর হলেই ম্যালেরিয়া যাবে। কারণ মাছি যেমন কলেরার বীজ ছড়িয়ে বেড়ায়, তেমনি অ্যানোফিলিসই ম্যালেরিয়ার বীজ ঢুকিয়ে দেয় মানুষের দেহের রক্তে। সে সময় গুরুসদয় দত্ত ছিলেন জেলার ম্যাজিস্ট্রেট। মশা মারবার জন্য তিনি একটা নতুন সহজ পন্থা আবিষ্কার করেছেন। আগে জঙ্গল সাফ করে ডোবায় কেরোসিন দিয়ে মশা মারবার উপায় আমাদের জানা ছিল, কিন্তু সে প্রায় কামান দেখে মশা মারার মতো ব্যাপার। গ্রাম অঞ্চলে কত জঙ্গল পরিষ্কার করবে, কত খানা ডোবায় কেরোসিন দেবে, সে খরচে টাকা কোথায়? দত্ত সাহেব পথ বের করেছেন, সহজ পথ। কামান না, বন্দুক না, মশাও তোমাকে মারতে হবে না। তুমি টোপা ডুরুলি বা পানা নির্মূল করে ফেলো। তাতেই অ্যানোফিলিস ঝাঁকবন্দি হয়ে থাকলেও তাদের কামড়ে ম্যালেরিয়া হবে না। ওই টোপা পানার রস খেয়েই অ্যানোফিলিস মশার ভিতরে ম্যালেরিয়া জন্মায়। তখন সে কামড়ালে ম্যালেরিয়া হয়। মশার বিষ শেষ করতে টোপা ডুরুলি বা পানা নিশ্চয়ই শেষ করা যায়। খরচও এতে অনেক কম। সুতরাং ইউনিয়ন বোর্ডে হুকুম এলো, টোপা পানা বা ডুরুলি তুলে ফেলো। দত্ত সাহেব নিজে উৎসাহী হয়ে দলবল জুটিয়ে পুকুরে ডোবায় নেমে টোপাপানা পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করে কাজ শুরু করেছিলেন। টোপাপানা তুলে তার চারপাশে খড়কুটো দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতেন। প্রথম এক দফা অনেক লোক লাগিয়ে গ্রামের যেসব পুকুরে টোপাপানা ছিল তা সব তুলে দিয়ে পুড়িয়ে ফেলার ব্যবস্থা করা হলো। স্থির হলো যে নিয়মিতভাবে দুজন করে লোক কাজ করবে প্রতি গ্রামে, যাদের কাজ হবে পুকুরগুলো ঘুরে ঘুরে দেখা আর একটা দুটো যেমন টোপাপানা দেখা যাবে তেমনই তুলে ফেলা। লাভপুরে এই কাজের জন্য দুজন বাউরি জওয়ানকে রাখা হয়েছিল, নিতাই এবং পাঁড়ে। নিতাইয়ের নাম তোমাদের শোনা নাম, কিন্তু পাঁড়ের নাম পাঁড়ে অর্থাৎ পাণ্ডে কেন হলো তার অর্থ আমি কি বলবো, আমি ঠিক জানি না। পাঁড়ে বাউরি অর্থাৎ দস্তুর মতো নাম। পাঁড়ে আজ বেঁচে নেই, কিন্তু নিতো আজও আছে, বুড়ো হয়েছে। এরা দুজন ছিল বন্ধু। খুব কড়া খাটুনি তারা খাটতে নারাজ ছিল। চাষ করতো না, কারোর ঘরে মজদুরিও করতো না, হালকা কাজ খুঁড়িয়ে বেড়াতো, এবং তার জন্য মজুরি তারা কম হলেও আপত্তি করতো না। এই গ্রাম ঘুরে এদিকে ওদিকে ডুরুলি বা টোপাপানা খুঁজে তুলে ফেলার কাজটা তারা খুশি হয়ে নিয়েছিল। সকালে উঠে তামাক খেয়ে দুজনে বের হতো, বিড়ি টানতো এবং ডুরুলি দেখলে তুলে ফেলে গাছতলায় জিরিয়ে নিত। খাবার বেলা অর্থাৎ 12টা বাজতে বাজতে চক্কর দেওয়া শেষ করে দেখাবার জন্য কিছু ডুরুলি গামছায় বেঁধে নিয়ে বাড়ি ফিরত। তারপর জল খেয়ে বটতলার ছায়ায় ঘুম এবং আড্ডা। বিকেল 4টের পর স্নান করে টেরি কেটে কিছু মদ খেয়ে আসতো ইউনিয়ন বোর্ড অফিসে। ডুরুলিগুলো দেখিয়ে ফেলে দিত গর্তে, মাটি চাপা দিত। তারপর ইউনিয়ন বোর্ডের খাতায় বুড়ো আঙুলের ছাপ দিয়ে প্রত্যেকে 6 আনা পয়সায় ট্যাকে গুঁজে মদের দোকানে গিয়ে আনা 2-3 পচায় মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরত। আমি তখন ইউনিয়ন বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকতাম। পয়সা কড়ি দিয়ে সকলকে বিদায় করে আমিও ফিরতাম। বন্ধুরা বসে আছেন তখন, আসর জমিয়ে তাস খেলছেন। এরই মধ্যে একদিন 1929 সালের শ্রাবণ মাসের শেষ। তার আগে একটা কথা বলা দরকার, সেটা হলো বাংলাদেশে 1929 সালে খুব ভালো বর্ষা হয়েছিল। শ্রাবণের তৃতীয় সপ্তাহ আস্তে আস্তে শেষ হয়ে গেছে। মাঠ সবুজ ধানে ভরে উঠেছে। আষাঢ়ে পোঁতা জমিতে ধান বেশ বড় হয়েছে, তা উঁচুতে প্রায় হাঁটু সমান এবং ঝাড়ে গোছাও বেশ মোটা হয়েছে। পুকুর, ডোবা, নালা, নদী সব জলে টইটুম্বুর। আমাদের গ্রামের দক্ষিণ পূর্বে লম্বা রেল লাইন, তার দক্ষিণে মাইলখানেক বিস্তৃত ধানের ক্ষেতের ওপারে কুয়ে নদী। কুয়ে তখন ভরা ভর্তি। সেদিন বিকালে 4:30টার সময় বোর্ডে গেলাম। দেখলাম নিতো বা নিতাই এসে বসে আছে, পাড়ে আসেনি। নিতোকে বলেছে, তুই চল এগিয়ে, আমি যাচ্ছি। তুই কিন্তু আগে ভাগে নিয়ে চলে আছিস নে, দুজনে পয়সা নিয়ে মদের দোকানে ফিরবো। 4:30 থেকে 5টা, 5টা থেকে 6টা পর্যন্ত আমরা অর্থাৎ সেক্রেটারি এবং আমি বোর্ডের কাজকর্ম সারলাম।
অপেক্ষা কেবল পারের। সে এলে নিত এবং তার টিপছাপ নিয়ে পয়সা দিয়ে বাড়ি ফিরব। নিত মদ খানিকটা খেয়েছিল। তার ঝোঁকে এবং চুপচাপ বসে থাকা এই ঝিমুনিতে সে মাঝে মাঝে ঢুলছিল। আমার কথায় সজাগ চোখে উঠে চোখ কচলে বললে, তাই তো মশাই, কই এলো? সে নিশ্চয়ই আসবে বলেছে। খুব চিন্তিত হয়ে পড়ল সে। তাই তো, কিন্তু আমরা বসে থাকি আর কত? সন্ধে হয়ে আসছে, সেক্রেটারি বাড়ি যাওয়ার জন্য উসখুস করছে। আমারও মন টানছে তাসের আড্ডায়। তবু আরো মিনিট দশেক বসে থেকে বললাম, তাহলে টিপছাপ দিয়ে তোর মাইনে নিয়ে যা, পারের পয়সা বাকি রইল, কাল নেবে। তাই নিয়ে সে নিশ্চিন্ত মনে উঠে গেল। বিড়বিড় করতে লাগলো, শালার কাজ দেখো দেখি, শালার বদমাস। কথাটা আমার কানে এলো। আমরা বোট থেকে বেরিয়ে এলাম। দেখলাম নিত পশ্চিম মুখে চলেছে। যাওয়ার কথা তার পূব মুখে। বুঝলাম পশ্চিম মুখে একটু এগিয়ে সে রেল লাইন ধরবে। পূব মুখে ফিরে সোজা এসে উঠবে তাদের পাড়ায়। তাদের পাড়াটা আমার বাড়ির দক্ষিণ পূর্বে, একেবারে স্টেশন লাগোয়া। বাড়ি ফিরলাম। অন্ধকার হয়েছে। আমার বৈঠকখানায় তখন আলো জ্বেলে তাসুরে বন্ধুরা বসে গেছেন। আমিও পাশে বসলাম। কিছুক্ষণের মধ্যেই 3 হার্টস 3 নো টার্মসের ডাকের নেশায় জমে উঠলাম। হঠাৎ নেশাটা যেন একটা ঠোক্কর খেয়ে ভেঙে গেল। দেখি দক্ষিণ দিকে একটা গোলমাল উঠল। গোলমাল? কিসের গোলমাল? বৈশাখ জ্যৈষ্ঠে আগুনের ভয় থাকে, কিন্তু এটা বর্ষাকাল এবং সেবারকার মতো ভরা ভর্তি জমজমাট বর্ষাকাল। আগুন লাগার তো কথা নয়। কান বাড়িয়ে শুনলাম আক্ষেপ এবং শঙ্কাপূর্ণ একটা গেল রে শব্দ। ঠাউর করতে পারলাম না কি গেল বা কি যাচ্ছে। যেন টেনে ছিঁড়ে কিছু চলে যাচ্ছে বা কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কোলাহলটা নিকটে, ওই রেল লাইনের ধারে। আমার বৈঠকখানা থেকে ধীরে সুস্থে 5 মিনিটের পথ। দৌড়ে গেলে 3-4 মিনিট লাগে। আমরা কেউ বসে থাকতে পারলাম না ওই গেল শুনে। সকলে ছুটেই বেরিয়ে এলাম এবং মিনিট দুয়ের মধ্যে গ্রাম প্রান্তে এসে হাজির হলাম রেল লাইনের ওপরে। তখন অনেক লোক, তারা দাঁড়িয়ে ওই গেল রে বলে এরকম হাহাকার করছে। লাইনের ওপারের মাঠে দেখলাম গোটা 2 লণ্ঠনের আলো যেন ছুটে ছুটে বেড়াচ্ছে, একবার এদিক একবার ওদিক, কখনো ডাইনে কখনো বাঁয়ে, আলেয়ার মতো। লাইনে এসে উঠে দেখলাম বাউরিপাড়ার মেয়ে পুরুষেরা ষাঁড়বন্দি হয়ে দাঁড়িয়ে ওই হাই হাই করছে। কতকগুলি পুরুষ চেঁচাচ্ছে, গেল রে ওই রে। কতকগুলি ভদ্রলোকও তখন এসে দাঁড়িয়েছে। তারাও বলছেন, ওই 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 না ওই না। কি হয়েছে জিজ্ঞাসা করলাম সামনে যাকে পেলাম। সে আমাকে চিনে কেঁদে উঠে বলল, ও বাবু গো, নিতোকে ভুলোতে নিয়ে গেল গো, নিতোকে ভুলোতে নিয়ে গেল। ভুলোতে নিয়ে গেল? কথাটা চট করে বুঝিনি। বললাম, নিতোকে ভুলোয় নিয়ে গেল কি করে রে? সে বললে, ও বাবু গো, দেখো মাঠে মাঠে ছুটছে আর চেঁচাচ্ছে, দাঁড়া রে দাঁড়া রে। বিরক্ত হয়ে বললাম, মানে কি? ওগো ভুলো ভূত, পাড়ে সেজে এসে ওই দেখো মাঠে মাঠে ওকে ছুটিয়ে নিয়ে চলেছে। কেউ ধরতে পারছে না, নিয়ে গিয়ে নদীতে ডুবিয়ে মারবে গো। পারে কোথায়? ওই দেখো ওইখানে রয়েছে গো, ভয়ে ডরে সিও কাঁপছে। নিত মলে সে যে ওকেও নেবে গো। অর্ধেক বুঝলাম, অর্ধেক বুঝলাম না, তবু মাঠে নেমে পড়লাম। আমার সঙ্গে জমদুই সঙ্গী। সামনে ওই বিস্তীর্ণ 1 মাইল স্কোয়ার জুড়ে টইটুম্বুর ধান ভরা ক্ষেতের মধ্যে প্রায় 200 গজ দূরে তখন আলোগুলো ইতস্তত ছোটাছুটি করছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, কখনো ডাইনে কখনো বাঁয়ে। জল ও ধান ভর্তি জমির আলোর উপর দিয়ে আলো হাতে যেতে গেলে এমনিই হবে। আর এতক্ষণ অন্ধকারে থেকে অন্ধকার অভ্যস্ত চোখে দেখলাম কালো মানুষ অন্তত 30-35ও কৃষ্ণপক্ষের রাত্রির অন্ধকারে পেট জনির মতো ছোটাছুটি করছে। এবং তার খানিকটা আগে চিৎকার হচ্ছে, তারস্বরে আর্তকণ্ঠে ব্যাকুল হয়ে কেউ প্রাণ ফাটিয়ে ডাকছে, দাঁড়া রে দাঁড়া রে, পারে রে দাঁড়া রে, ওরে দাঁড়া রে। কণ্ঠস্বর নিতোর তা চিনলাম, কিন্তু কাকে ডাকছে? পাড়ে স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে ভয়ে, কিন্তু নিতো যাকে ডাকছে সে যে তার সামনে, তাতে তো সন্দেহ নেই।
সে যেন নিতর চেয়েও জোরে ছুটে চলেছে, সমানে এঁকে বেঁকে, কখনো ডাইনে, কখনো বাঁয়ে, কখনো সোজা। সে যেন হাওয়ায় উড়ছে। নিত ২ হাত বাড়িয়ে তাকে ধরবার জন্য ছুটছে। সে যেন হারিয়ে যাবে, যেন সে পালিয়ে যাবে। নিত আর কখনো তাকে নাগাল পাবে না। পিছনের লোকেরা বহুজনে একসঙ্গে ডাকছে, নিত, 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 থাম, থাম। কিন্তু নিত বধির হয়ে গেছে, সে শুনতে পাচ্ছে না, তার ভ্রুক্ষেপ নেই। সে যেন সমস্ত পিছনটা চিরদিনের মতো ফেলে চলে যাচ্ছে। কে যেন টর্চ ফেললে, টর্চের আলোটা নিতর চিৎকার লক্ষ্য করে ছুটে গিয়ে পড়ল। দেখলাম দুহাত বাড়িয়ে নিত ছুটছে। আশ্চর্য সে হাত বাড়ানো, এবং আশ্চর্য সে তার ছোটা। ঊর্ধ্বশ্বাসের শুধু নয়, দিগ্বিদিক জ্ঞান শূন্যের মতো ছুটে চলেছে। জল এবং ধান ভরা মাঠ ভেঙে ছুটছে, কখনো বাঁয়ে, কখনো ডাইনে, কখনো সোজা, কখনো পড়ছে, কিন্তু তৎক্ষণাৎ উঠে আবার সঙ্গে সঙ্গে ছুটছে, একবারও দাঁড়ায় না। আরও আশ্চর্য এই যে, পিছনের অনুসরণকারীরা যখন কাছে এসে পড়ছে, তখন হঠাৎ আরেক দিকে বেঁকে সে ছুটে যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে। অনুসরণকারীরাও প্রাণপণে ছুটছে, কিন্তু জলে ধানের মধ্যে নামতে পারছে না। তারা আলে আলে ছুটছে। ততক্ষণে নিত আরও এগিয়ে যাচ্ছে। পেছনে আলোর ছটার প্রতি তার দৃষ্টি ফিরছে না। মানুষ যেন উন্মাদ, মানুষটা যেন দানবের মতো শক্তিশালী হয়ে উঠেছে। প্রাণের ব্যাকুলতার আবেগের ব্যগ্রতায় পারে রে, পারে রে, দাঁড়া রে, দাঁড়া রে চলেছে, কিন্তু ঠিক দক্ষিণ পূর্ব দিকে, নদীর দহের দিকে। রেললাইন সোজা পূর্ব মুখে এসে একটা বাঁকে দক্ষিণ মুখে মোড় নিয়ে নদীর উপর ব্রিজ বেঁধে পার হয়ে চলে গেছে। তার পাশেই প্রকাণ্ড দহ সেই মুখে চলেছে। মুহূর্তে মুহূর্তে নিত আরো দূরে চলে যাচ্ছে। নিতর সামনে ভুলো পাড়ে চেহারা ধরে হাওয়ায় ভর দিয়ে তাকে ডেকে নিয়ে চলেছে, আয়, আয়, আয়। আমরা কেউ দেখতে পাই বা না পাই, নিত তাকে দেখছে। ওই নিত চলেছে, ওই ওই। আলোগুলো কাছে গেল, এইবার ধরে ফেলবে। কিন্তু মুহূর্তে নিতর কণ্ঠ উল্টোমুখী হয়ে ছুট লাগালো, যা। আলো অনেক পেছনে পড়ে গেল দেখতে দেখতে। নিত ছুটেছে পুলের দিকে। পুলের ওপাশে দহ, আর পুলের মুখটা বড় বড় পাথর দিয়ে ঢেকে তারের জাল দিয়ে বেঁধে অন্তত দোতলা বাড়ির সমান উঁচু, এবং লাইনের মুখটা লোহার স্পাইক দিয়ে বাঁধা, যাতে মানুষ বা জন্তু জানোয়ারের পক্ষে অনধিগম্য হয়ে পড়ে। কেউ যেন লাইন ধরে ব্রিজের উপর দিয়ে নদী পার হতে না পারে। দহে পড়লেও মরবে নিত ডুবে। পুলে উঠলে হয় জলে পা বেঁধে পাথরে আছাড় খেয়ে পড়বে, নয় ওপরে উঠে ওই স্পাইকে গেঁথে যাবে। নিয়ে গেল, নিয়ে গেল, ভুলো তাকে ছিনিয়ে নিয়ে গেল। তখন আমি রেল লাইনের দক্ষিণে প্রায় সিকি মাইল মাঠ ভেঙে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় এসে দাঁড়িয়েছি, এবং নিত তখন আরও সিকি মাইলের বেশি দক্ষিণে নদীর দিকে ক্রমশ ঢালু এবং জলা ধান ভরা ক্ষেতের মধ্যে উন্মাদের মধ্যে ছোটাছুটি করছে। মিনিটে মিনিটে আরো দক্ষিণে নদীর কিনারার দিকে চলেছে। শুনতে পাচ্ছি, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে। ক্রমশ কণ্ঠস্বর দূরবর্তী হচ্ছে। এরপর নদী গর্ভে, নয়তো ওই ব্রিজের মুখে দোতলা সমান উঁচু বাঁধে উঠে আছড়ে পড়বে। ওই ভুলো, সে তাকে নৃশংসভাবে ডুবিয়ে অথবা পাথরে আছাড় মেরে নিঃশব্দে হাসবে। মনে পড়েছিল এখানকার গল্প। চলতি গল্প এই যে, বহুকাল পূর্বে এই মাঠে একজন পাষণ্ড বন্ধুর ছদ্মবেশে একজনকে ভুলিয়ে নিয়ে এসে মাঠের মধ্যে হত্যা করেছিল। তখন থেকে সেই খুন হওয়া মানুষটি এখানে ভুলো ভূত হয়ে আছে। সুযোগ পেলেই আত্মীয় বা বন্ধুর বেশ ধরে অন্যমনস্ক মানুষকে এমনিভাবে ভুলিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলে। মনে পড়ল আমাদের গ্রামে সুধীরবাবুকে ঠিক এমনই সন্ধ্যাবেলা তার দাদা সেজে এসে ডেকে নিয়ে যেয়ে চেষ্টা করেছিল, কিন্তু অন্য মানুষের চোখে পড়েছিল, তাই রক্ষা। তারা তাকে ধরে ফেলেছিল। তিনি অজ্ঞান হয়ে গেছিলেন সঙ্গে সঙ্গে। তারপর অবশ্য জ্ঞান হয়ে সুস্থ মানুষ হয়েছিলেন, কিন্তু কেউ না দেখলে হয়তো তারও বিপদ ঘটত। আরও অনেক ঘটনা। ঠিক ওই রেল লাইনের একটা মাইল পোস্ট যেখানে পোতা আছে, ওইখানেই নাকি ওই ভুলোর আত্মা ঘুরে বেড়ায়। ওইখানেই নাকি বন্ধুটি তাকে মেরেছিল বিশ্বাসঘাতকতা করে। ভাবছি
এমন সময় একজনকে পেলাম। সে শশী ডোম, আমাদের ওখানকার বিখ্যাত চোর। লম্বা ছিপছিপে মানুষ। শশী চুরির জন্য জেল খেটেছে অনেকবার, কিন্তু কেউ তাকে কখনো ধরতে পারেনি। 3 হাত সামনে থেকে ছুটলে মিনিটে 3 হাত ব্যবধান 7 হাত হয়ে যায়, আর 5 মিনিটে সেটা বেড়ে 25 হাত, এবং তারপরেই সে মিলিয়ে যায়। এমন তার গতিবেগ, এমন সে দৌড়াতে পারে। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাটা রেল লাইন দিয়ে সমান্তরাল হয়ে চলে গেছে, এবং নদীর ব্রিজের মুখটাই একটা অন্যটাকে কেটে চলে গেছে। মনে হলো শশী যদি সেই দৌড়ে যায়, তাহলে নিতর আগেই হয়তো ব্রিজের মুখটা আগলাতে পারবে। নিতকে যদি ভুলো নদীতে নিয়ে গিয়ে ফেলে, তবে হাত নেই, কিন্তু যদি ব্রিজের বাঁধে তুলে পাথরে আছড়াতে চাই, তবে হয়তো শশী তাকে রক্ষা করতে পারবে, নিতকে ধরে ফেলতে পারল। শশীকে বললাম, শশী, একবার চেষ্টা করতে পারিস। তুই একবার সেই দৌড়টা দে না বাবা, গিয়ে দাঁড়া ব্রিজের উপর। শশী বললে, যদি নদীতে যাই? বললাম, তাহলে হাত নেই, তবু দেখ। শশী ছুটল, এবং শ্রাবণ মাসের মেঘাচ্ছন্ন কৃষ্ণপক্ষের রাত্রির মধ্যে মিনিট 2-3-এর মধ্যে মিলিয়ে গেল। ছুটবার সময় শশীর হাঁটুতে মটমট শব্দ হতো, সে শব্দটাও শুনতে পেলাম না। পেছন পেছন আমি এবং আরও 2-3 জন ছুটলাম। তখন আমার ফুটবল খেলার অভ্যেস ছিল, দৌড়াতেও পারতাম। বয়স তখনও 30-31। ওদিকে মাঠের মধ্যে শ্রাবণের অন্ধকার রাত্রিতে জোলো মাঠের মধ্যে কয়েকটা আলো ছোটাছুটি করছে দিশেহারার মতো, আর তার সামনে এক বুক ফাটানো ডাক, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, পারে রে। সম্মুখে তার ছুটছে পাড়ের ছদ্মবেশী প্রতিহিংসা পরায়ণ প্রেত, ভুলো প্রেত। তাকে আর কেউ দেখতে পাচ্ছে না, দেখছে শুধু ওই ভুলোর ছলনায় মোহগ্রস্ত নিত। দুহাত বাড়িয়ে সে ছুটছে তাকে ধরতে। তার কাছে স্থান কাল সব বিলুপ্ত। এতগুলো আলো সে দেখতে পাচ্ছে না, এত ডাক সে শুনতে পাচ্ছে না, পায়ের তলায় কাটা বিঁধছে সে বুঝতে পারছে না। ভুলো ছলনায় তাকে সব ভুলিয়ে দিয়েছেন। তবু তার থামবার উপায় নেই। মুহূর্তে মুহূর্তে তার বন্ধুকে ধরবার ব্যগ্রতা উদ্দাম থেকে উদ্দামতর হচ্ছে। পরম বন্ধুর ছদ্মবেশী প্রেত নিঃশব্দে হাসি এসে বলছে, আয় আয় আয়, ওই নদীতে পাথরে দুজন ঝাঁপ খাবো, কিংবা আয় না, ওই পুলের বাঁধের উপরে দুজনে জপটাজপটি করে পড়বো পাথরের উপর, তারপর দুজনে বসে হি 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 কত মজা করব। ছুটছিলাম আর ভাবছিলাম। পাকা রাস্তাটা রেল লাইনের সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে বেঁকল, পূর্ব মুখ থেকে দক্ষিণ মুখে। সামনে 150 গজ দূরে লাইন আর রাস্তা একসঙ্গে মিশেছে। তারপর রাস্তাটা চলে গেছে রেল লাইন ক্রস করে পূব দিকে। যদি ওইখানে শশী গিয়ে, ভাবনাটা সম্পূর্ণ হলো না। অন্ধকার চিরে শশীর ডাক শুনলাম, ধরেছি ধরেছি। ধরেছে, শশী ধরেছে। আহ! আমরা আরো জোরে ছুটলাম। গিয়ে দেখলাম মানুষের কাছে ভুলো হয় হেরেছে, নয় নিতকে নিয়ে খানিকটা নিষ্ঠুর আমোদ করে, বা এতগুলো মানুষের ব্যগ্রতা দেখে নদীতে না ডুবিয়ে ওই পুলের বাঁধের উপর তুলে শশীর হাতে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা যেতে যেতে যে আলোগুলো নিতর পিছনে এতক্ষণ ব্যর্থ ছুটাছুটি করছিল, তারাও এসে হাজির হলো, স্থিত হয়ে এক জায়গায় দাঁড়ালো। আমরা পৌঁছে দেখলাম শশী নিতকে ধরেছে। 10-12টা আলো চারিদিকে তাকে ঘিরে রয়েছে, সর্বাঙ্গ জল কাদায় ভরা, তার সঙ্গে রক্তের চিহ্ন। নিত বসে আছে পাথরের মূর্তির মতো, তার চোখ দুটো স্থির, জবা ফুলের মতো রাঙা, হাঁপড়ের মতো হাঁপাচ্ছে, দৃষ্টি বিহ্বল এবং নির্বাক। লোকে ডাকছে, নিত, নিত। সে বোবা, ফ্যাল করে তাকাচ্ছে। দেখতে দেখতে তার বাবা মা দাদা স্ত্রী সবাই এলো। তারা ডাকলে, নিত, নিত। কিন্তু নিত বোবা, সে বসে আছে সেই ফ্যাল করে তাকিয়ে। সে কাউকে চিনতে পারছে না। এবার এলো সত্যিকারের পারে, নিত, নিত। নিত তাকেও চিনল না, সে সব ভুলে গিয়েছে। নিতর জ্ঞান চেতনা ফিরল অদ্ভুতভাবে। তাকে ধরে নিয়ে আসা হলো বাড়িতে। নির্বাক বিহ্বল নিত যন্ত্রের পুতুলের মতো এলো। আমি ডাক্তার দেখাবার কথা ভাবছিলুম, কিন্তু বাড়ির দোরগোড়ায় এসে
দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে সে ভয়ার্ত চিৎকার করে পড়ে গেল। কিছুক্ষণ পর চোখে মুখে জল দিলে তার জ্ঞান ফিরল। তার মা ডাকলে, নিতো। এবার নিতো সাড়া দিল, হ্যাঁ। তারপরে বললে, পারে? পারে কোথায়? পারে সামনে এসে বললে, এই যে, আমি তো ঘরেই রয়েছি রে। তুই এমন করে ছুটছিলি কেনে? কিছুক্ষণ তার দিকে তাকিয়ে দেখে বলল, তাহলে সে কে? অবিকল তোর মতো। বলেই শিউরে উঠে চোখ বুজল। অনেকক্ষণ পর বললে, বাবুর কাছে পয়সা নিয়ে আমি গেলুম পানু সাহেবের বাড়ি। মনে করলুম তুই সেখানে গিয়ে জমে গেছিস। তা দেখলাম সেখানে তুই যাস নাই। তখন দুডক মদ খেয়ে রেল লাইন ধরে আসছি, মুখ আধার হয়েছে। তোর কথাই ভাবছি, এমন সময় ওই মাইল ফলকের কাছে পাথরের উপর দেখলাম তুই বসে রয়েছিস। আমি বললাম, পারে? তা সে ঠিক সে এসে আমাকে বললে, চল শালা, মজা করবি, ভারী মজা, আয়। বললাম, কোথা? সে আমাকে লাথি মেরে বললে, আয় কেনে শালা, ভারী মজা হবে। বলে লাইন থেকে ঝাঁপিয়ে নেমে ছুটতে লাগলো। আমি বললাম, দাঁড়া দাঁড়া। তা সে হি হি করে হেসে বলে, আয় রে শালা আয়। কি ছুটলো, আমিও ছুটলাম। দাঁড়া রে দাঁড়া রে। থামলো নিতো। বললে, এক গ্লাস জল খাবো। তার বাবা বললে, বাবা, ভুলো তো ধরেছিল বাবা, খুব বেঁচে গেছিস রে, ওই নিমচের ভুলো। নিতো শিউরে উঠল। পণ্ডিতেরা শুনে বলেন, ভুলো তো ভূত নয়, প্রেতও নয়, ভুলো ভুল, নিতরই মনের ভুল। মদের নেশার মধ্যে শুধু পাড়ের কথা ভাবতে ভাবতে আসছিল। তার মন থেকে বেরিয়ে এসেছিল পাড়ের একটা কল্পনায় গড়া ছবি। সে যত তাকে ধরবার জন্য ছুটেছে, ততই ছবিটাও ছুটেছে। কমে উন্মত্তের মতো নিত ছুটেছে, ভুলে গেছে সবকিছু। আমিও ভেবেছি, যুক্তিও তাই বলে। মনের কল্পনা যা একাগ্রভাবে মানুষ ভাবে, তা ঘুমের ঘোরে, নেশার ঘোরে, এমনকি চিন্তা যদি খুব গভীর হয়, তবে এইভাবেই মানুষ ভুল দেখে, ভুল শোনে। এই ভুল মনই করায়। তোমরা যেন বাহ্যজ্ঞান হারিয়ে এইভাবে পথ হেঁটো না একলা অন্ধকারে। বাহ্যজ্ঞান হারিও না। আজ আপনাদের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ভুলোর ছলনা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় জুলাই 1898 সালে বীরভূম জেলার লাভপুরে। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তিনি। তার মোট গ্রন্থের সংখ্যা প্রায় 130টি। আরব্য নিকেতন গ্রন্থের জন্য পান সাহিত্য একাডেমি পুরস্কার ও রবীন্দ্র পুরস্কার। গণদেবতা উপন্যাসের জন্য তিনি 1967 সালে পেয়েছিলেন জ্ঞানপীঠ এবং ভারত সরকার তাকে পদ্মশ্রী ও পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন। 1971 সালে 14ই সেপ্টেম্বর তার মৃত্যু হয়। তার এই গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত নির্বাচিত ভূতের গল্প এই বইটি থেকে। এই গল্পে যে অলৌকিক ঘটনার কথা আছে, তার লেখকের সাহিত্য সৃষ্টির উপাদান মাত্র। কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া আমাদের লক্ষ্য নয়। প্রধান চরিত্রে লেখক নিতাই ও পারে।